স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সারা দেশে টিকা প্রয়োগের দিন যতই এগিয়ে আসছে ততই পাল্টাচ্ছে প্রয়োগ বাস্তবতা। এক মাসে প্রথমে 60 লাখ ডোজ এবং পরে 35 লাখ ডোজের কথা বলা হলেও এবার বলা হচ্ছে হাতে থাকা সবগুলো টিকাই প্রয়োগ করা হবে। সব মিলে সমন্বয়হীনতা থাকলেও দাবি করা হচ্ছে শুরু হলে ধীরে ধীরে সবাই আসবে টিকার আওতায়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হতে যাওয়া আনুষ্ঠানিক টিকা কার্যক্রমে ফেব্রুয়ারিতেই 60 লাখ মানুষকে টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ছিল হাতে থাকা বাকি 10 লাখ টিকা পরবর্তী চালানের সাথে প্রয়োগের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও। যতই টিকা প্রয়োগের দিন এগিয়ে আসছে ততই চোখে পড়ছে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা। টিকা নিতে আগ্রহীদের নিবন্ধনের সংখ্যা কম থাকায় বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান প্রয়োজনে ফেব্রুয়ারিতেই দেয়া হবে 35 লাখ টিকা। টিকার ডোজ তো একটা দিলে হবে না, আমাদের দুইটা দিতে হবে। তাহলে আমরা 30 লাখ দিব, দিয়ে তারপর অপেক্ষা করে আরো 30 লাখ দিব, কারণ তা না হলে পরে তো আমি ডোজ মিলাতে পারবো না। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জানান নিবন্ধন বৃদ্ধির খবর, সেই সাথে উড়িয়ে দিলেন টিকা ভাগের তত্ত্ব। জানান পর্যায়ক্রমে হাতে থাকা সবগুলো টিকা প্রয়োগ করা হবে। টিকা আমাদের হাতে যা আছে এগুলা পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব। এখানে সেই 30 লাখ আর 70 লাখ বিষয় সেটা না, আমাদের টিকা আমরা দিতে থাকব এবং টিকা আসতে থাকবে, আমরা দিতে থাকবো। সিরাম থেকে টিকার দ্বিতীয় চালান আসলে আর নিবন্ধন আশানুরূপ না হলে এত টিকা কি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, এমন প্রশ্ন ছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে। আমরা আগেই নেগেটিভ চিন্তা কেন করি? আমরা মনে করব যে টিকা সময় মতো আসবে এবং টিকার যে দেওয়ার যে পদ্ধতি আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা দিতে থাকব। তবে টিকা প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। চলতি বছরের জুনের শেষে কোভ্যাক্স থেকে 1,27,92,000 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা পেতে পারে বাংলাদেশ। বুধবার কোভ্যাক্সের প্রকাশিত বিভিন্ন দেশের টিকা বন্টনের তালিকায় এ তথ্য মেলে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকার ভ্যাকসিন কিনে টিকাদান শুরু করলেও কোভ্যাক্স থেকে কোনো টিকা পাওয়া যাবে তা অনিশ্চিত ছিল। তবে WHO, গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্মটি থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়ার তথ্যই নিশ্চিত হওয়া গেছে। এখনই খোলা বাজারে বিক্রি হচ্ছে না ভারতের সেরাম ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন মার্চ মাসে বেসরকারি হাসপাতাল এবং সংস্থার হাতে এসে পৌঁছতে পারে করোনার টিকা। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা DGCI সিরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ডের টিকা জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে। এ অবস্থায় সেরাম প্রথমেই টিকা বেসরকারি সংস্থার হাতে পৌঁছে দিতে বিধি নিষেধ রয়েছে। পাশাপাশি বিদেশে রফতানিও করা যাবে না এই টিকা। প্রাথমিকভাবে শুধু সরকারের কাছেই টিকা পৌঁছে দিতে হবে সংস্থাটিকে। করোনাকালেও দেশে বেড়েছে বিত্তশালী মানুষের সংখ্যা। দলীয় প্রভাব, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণামূলক কাজের মাধ্যমে অনেকেই আবার হয়ে যাচ্ছেন বিপুল অর্থের মালিক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন কোটিপতি বাড়লেও অবৈধ অর্থ পাচার এবং বিত্তশালীদের কাছে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা যাচ্ছে না, ফলে সমাজে বৈষম্য প্রকট হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীর ধাক্কায় বিধ্বস্ত বিপর্যস্ত অর্থনীতিতে একের পর এক যোগ হয়েছে দরিদ্র ও হতদরিদ্র মানুষ। কমেছে আয়, আবার কাজ হারিয়েছেন অনেকেই। সবশেষ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করোনাকালীন আয়, ব্যয় ও বেকারত্বের প্রভাব তুলে ধরে জানায়, করোনাকালে মানুষের আয় কমেছে অন্তত 20%। 2020 সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত পরিবার প্রতি আয় কমেছে প্রায় 4,000 টাকা। একদিকে যখন আয় কমেছে নিম্ন আয়ের মানুষের, ঠিক তখন করোনাকালে বিস্ময়করভাবে বেড়েছে বিত্তবান মানুষের সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব বলছে গত এক বছরে কোটিপতি আমানতকারী বেড়েছে 7,711 জন। এর মধ্যে করোনার প্রথম 6 মাসে বেড়েছে 4,863 জন কোটিপতি। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনীতি বাড়ার সাথে কোটিপতি বাড়লেও অবৈধ পাচার ও বিত্তশালীদের যথাযথভাবে করজালের আওতায় আনা যায়নি, ফলে আয় বৈষম্য কমছে না। কিছু লোক উপরের দিকে উঠে যাচ্ছে এবং একটা বৃহৎ অংশ নিচের দিকে নেমে যাচ্ছে। করের আওতায় যদি সবাইকে নিয়ে এসে
এটার থেকে কিছু রাজস্ব আহরণের মাধ্যমে সেটা বিতরণ করে ট্যাক্স ফিসক্যাল পলিসির মাধ্যমে দারিদ্র্য বিমোচন অন্যান্য কর্মকাণ্ডে, তাহলে সামাজিক যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্যটাকে আমরা কমিয়ে আনতে পারবো। আয়ের বৈষম্যটা কিন্তু সামাজিক বিশৃঙ্খলা আনার যথেষ্ট কারণ রয়েছে। কারণ মানুষ যদি একটা বিরাট অংশ দরিদ্র থেকে হতদরিদ্র হয়, আবার এক শ্রেণীর মানুষ অত্যন্ত ধনী হয়ে যায়, সেখানে সামাজিক ভারসাম্য নষ্ট হয়। 2018 সালে সম্পদশালী বৃদ্ধির হার ও 2023 সাল পর্যন্ত প্রক্ষেপণ ধরে যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথিক্সের প্রতিবেদনে বলা হয়, $3 কোটি বা 250 কোটি টাকার বেশি সম্পদের মালিকদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি হারে বাড়ছে। অসৎ সরকারি কর্মকর্তা আছেন যারাও কিন্তু বিশালভাবে সম্পদশালী হচ্ছেন, তাদের সরকারি পাওয়ার কি ব্যবহার করে, অপব্যবহার করে বলবো, এবং সেটার মাধ্যমে এই সম্পদগুলো কিন্তু আমাদের কোথাও ট্যাক্স রেটের মধ্যেও আসছে না, কেউ জানতেও পারছে না, বিদেশে পাচার হয়ে যাচ্ছে। হিসাব বলছে 2009 সালের জুন শেষে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারী গ্রাহক ছিলেন মাত্র 21,492 জন। 10 বছরে তা 4 গুণ বেড়ে এখন প্রায় 88,000 ছাড়িয়েছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মুসা বিন শমসের সহ যেসব বাংলাদেশি টাকা সুইস ব্যাংকে আটকে আছে তা ফেরত আনতে হাইকোর্টে রিট করেছেন 2 আইনজীবী। বুধবার এই আবেদনের ওপর শুনানি নিয়ে রিটটি গ্রহণ করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ। সুইস ব্যাংকে থাকা টাকা ফেরত আনতে যে ধরনের রাষ্ট্রীয় বিধি বিধান প্রয়োজন তা এই মুহূর্তে বাংলাদেশে নেই বলে জানান দুদক আইনজীবী। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। দেশ থেকে বিদেশে অর্থ পাচারের ঘটনা নতুন নয়। বিশ্বের আলোচিত অর্থ পাচারের ঘটনার মধ্যে পানামা পেপার কেলেঙ্কারি, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কানাডার বেগমপাড়ার নাম সকলের কাছে পরিচিত। কিন্তু সুইস ব্যাংকে পাচার করা টাকার পরিমাণ ও বাংলাদেশে কে বা কারা সেই টাকা রাখেন তারও কোনো হদিস মেলেনি। বুধবার এ বিষয়টি রিট আকারে আদালতকে জানান সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সুইস ব্যাংকের টাকা পাচারকারীদের তথ্য ও পাচার রোধের নির্দেশনা চাওয়া হয় এই রিটে। বিশেষ করে দেশের সমালোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের কি পরিমাণ টাকা সুইস ব্যাংকে আছে এবং তা ফিরিয়ে আনার আবেদন জানানো হয় এই রিটে। সুইস ব্যাংক থেকে টাকা ফিরিয়ে আনার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটি হচ্ছে আমাদের নিতে হবে সরকারকে সেই পদক্ষেপটি নিতে হবে। কোর্টের হস্তক্ষেপ করার নজির আছে কিনা সেটি যদি বলতে হয়, সেই নজির আছে, সেটি হচ্ছে আমাদের ভারতে রয়েছে। সুইস ব্যাংকের আমাদের রেশিওটা খুবই টাফ, ভেরি হাইলি অ্যাক্সেলারেটিং, বছরের পর বছর বাড়তেই আছে। whereas our instruments which are ought to take proper actions against those dacoits, they are very silent, so it is very inevitable to take proper action. তবে দুদক আইনজীবী জানালেন, সুইস ব্যাংকের টাকা ফেরত আনার মতো সক্ষমতা বর্তমান আইনে নেই। সেখানে অর্থ জমাকারীদের তথ্য ও মানি লন্ডারিং এর টাকা ফেরত আনতে হলে সে দেশের সাথে চুক্তি থাকতে হয়। সুইস ব্যাংকের ওটা গভর্নমেন্ট লেভেলে বাংলাদেশ ব্যাংক অনেকবার বলেছে যে এটা সরকারি লেভেলে কথা বলতে হবে। এটা তো প্রসিডিং লাগবে এক, আর সে দেশের আইন পারমিট করতে হবে। সে দেশের আইন যদি পারমিট না করে এটা আইন চেঞ্জ করতে হবে। অনেক এটা আন্তর্জাতিক পর্যায়েও অনেক কাজ করার ব্যাপার আছে। ফ্রিজকৃত টাকা ফেরত আনার বিষয়ে এবং বিশেষ করে মুসা বিন শমসের যে সুইস ব্যাংকে যে টাকাগুলা ওনার ফ্রিজ আছে সেই বিষয়ে ওনারা রিট আবেদন করেছে। দুদক এ ধরনের রিটকে স্বাগত জানায় উল্লেখ করে আইনজীবী খুরশিদ আলম জানান, বিষয়টি শুনানির জন্য দুদকের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সারা দেশে ভেজাল বা নকল মদ উৎপাদনকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। বিভিন্ন স্থানে কয়েক দফা প্রাণহানির পর সারা দেশে সাঁড়াশি অভিযানের নির্দেশ দিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও। এই ধারাবাহিকতায় ভেজাল মদ উৎপাদনকারীদের ধরতে অভিযান জোরদার করার কথা বলছে র্যাব। বিস্তারিত মাসুদ আলামুনির রিপোর্টে। ভেজাল মদ উৎপাদন ও সরবরাহকারী গডফাদারদের ধরতে জোরদার হচ্ছে অভিযান। বিদেশি মদ আমদানিতে কড়াকড়ি আরোপের পর দেশে হঠাৎ করেই নকল মদ খেয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। এমন বাস্তবতায় নকল মদের গডফাদারদের ধরতে সারা দেশে অভিযান শুরু হয়। যেহেতু একটা অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গিয়েছে, সেই জন্য আর জোরদার হয়েছে। আমরা আমাদের কর্মকর্তাদের বলে দিয়েছি যে এই বিষয়ে জোরদার মনিটরিং করার জন্য এবং এই বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য। অসাধু মদ উৎপাদনকারী ও কারবারিদের ধরতে নতুন করে মাঠে নেমেছে র্যাবও। আমরা আমাদের অভিযানকে আরো বেশি জোরদার করেছি। দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে যেখানে অনুমোদনবিহীনভাবে দেশি মদ তৈরি করা হয়, বিপণন করা হয় এবং সাধারণ মানুষ যাতে কোনোভাবেই
তার দ্বারা প্রতারিত বা সাধারণ মানুষ যাতে এই ধরনের মাদকের ছোবলে না পড়ে সেজন্য র্যাব অত্যন্ত কঠোর ভূমিকা পালন করে আসছে। বুধবার রাতে রাজধানীর উত্তরায় বিভিন্ন ক্লাব, বার, হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মাদকসহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সম্প্রতি উত্তরায় ব্যাম্বুসুট চাইনিজ রেস্টুরেন্টে ভেজাল মদ খেয়ে 2 জনের মৃত্যুর ঘটনায় সেখানেও অভিযান চালানো হয়। উত্তরা পশ্চিম থানায় 3টি মামলাও করে তারা। ইউলেবের কয়েকজন শিক্ষার্থী উত্তরাস্থ ব্যাম্বুসুট রেস্টুরেন্টে বসে মদ পান করেছিল। এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা উক্ত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে মদের খালি বোতল এবং বিয়ারের খালি ক্যান উদ্ধার করি। ব্যাম্বুসেট সেখানে আমরা কোনো লাইসেন্স প্রদান করিনি, তারা আমাদের থেকে কোনো লাইসেন্স গ্রহণ করেনি। তিনি জানান, অবৈধ মাদক বিরোধী অভিযান আরো জোরদার হবে। আমরা আমাদের কর্মকর্তাদের বলে দিয়েছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি দেশের মানুষের জন্য পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আর এ লক্ষ্যে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের 100 কৃষি প্রযুক্তি এটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, করোনা দুর্যোগে মানুষ যেন খাদ্যের কষ্ট না পায় সেই লক্ষ্যে কৃষি উৎপাদন অব্যাহত রাখা হয়েছে। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও জাতীয় উন্নয়নে কৃষি গবেষণা ও সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর এজন্য জাতীয় শিক্ষানীতিতে পরিবেশ বান্ধব টেকসই প্রযুক্তি উন্নয়নে কৃষি গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় সেরা 100 কৃষি প্রযুক্তি বর্ণনা সম্বলিত গ্রন্থ প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করে কৃষি মন্ত্রণালয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য উৎপাদনের পাশাপাশি এ সময় পুষ্টি নিরাপত্তার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। 96 সালে আমি যখন সরকারে আসি তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল কিভাবে বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করব। কারণ আমরা ব্যবসা করতে আসিনি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। যেহেতু বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, কাজে আমি সবসময় কৃষিকেই আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর এই কৃষিভিত্তিক শিল্প আমাদের গড়ে তোলা একান্তভাবে প্রয়োজন এবং সেটাই আমরা করতে চাই এবং সেটা আমরা করব। এবং এ বিষয়েও আমাদের গবেষকদের আমি সহযোগিতা চাই। শেখ হাসিনা বলেন, করোনায় সারা পৃথিবী স্থবির হয়ে গেলেও কাজ করেছে বাংলাদেশের কৃষকরা। এই করোনা ভাইরাসের সময় আমি একটাই সকলকে নির্দেশ দিয়েছিলাম যে আমার কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং খাদ্যের জন্য কখনো বাংলাদেশ সমস্যায় না পড়ে। পাশাপাশি আমরা যেন আরো অন্যকে সাহায্য করতে পারি সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই করোনা ভাইরাস মহামারী যাতে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বেশি ক্ষতি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা 1,24,053 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। অনুষ্ঠানে কৃষি গবেষণা বাড়ানো এবং অঞ্চল ভিত্তিক কৃষি ম্যাপ তৈরির উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি 47 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঘটনার দীর্ঘ 19 বছর পার হলেও রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, তাদের উপস্থাপিত যুক্তিকে আমলে নেননি আদালত। শাকিল ইসলাম জুয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতার থাকা 35 আসামিকে আদালতে আনা হয়। 10টার কিছু পরে এজলাসে ওঠেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। 10:30টার দিকে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে 50 আসামির মধ্যে সাতক্ষীরা 1 আসনে বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনের 10 বছর করে কারাদণ্ড ও বাকি 47 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও আসামি পক্ষ বলছে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। হাবিবুল ইসলাম হাবিব, রিপন এবং আরিফ এই 3 জনকে 10 বছর পর্যন্ত সাজা দিয়েছে কনজিকিউটিভলি।
কাদের বাচ্চু, রঞ্জু এবং এদের 9 বছর করে সাজা দেওয়া হয়েছে। সর্বনিম্ন 4.5 বছর দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। সে যদি থাকতো অবশ্যই ছবি আসতো, কিন্তু ছবি আসেনি। এগুলোতে প্রমাণ করে আমরা রায়ে সন্তুষ্ট কেমন করে হব? আমরা তো ন্যায় বিচার পাইনি। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট 2-এর বিচারক আমাদুল মোর্শেদা এই রায় দেন। 2014 সালে 16 ডিসেম্বর ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে বিএনপির এক সভায় তারেক জিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন। আগে বছরের 24 ডিসেম্বর নড়াইলের কালিয়ামুখ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান বিশ্বাস বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে এই রায় দেন আদালত। 6 বছর আগে বইমেলা থেকে ফেরার পথে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যা মামলার রায় আগামী 16 ফেব্রুয়ারি। দুপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই মামলার রায়ের জন্য এদিন ঠিক করে দেন। 2015 সালের 26 ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গি কায়দায় হামলায় ঘটনাস্থলে নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়। চাপাতির আঘাতে আঙুল হারান তার স্ত্রী। নির্বাচন কমিশনের অনিয়ম দুর্নীতির যে অভিযোগ 42 নাগরিক তুলেছেন তার উদ্দেশ্য সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসিকে বিতর্কিত করা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, পূর্বের চাকরিতে যেভাবে স্বচ্ছ ছিলেন এখনও সেইভাবেই স্বচ্ছ আছেন। দায়িত্ব নিয়ে নিজেদের বিতর্কিত করবেন না। পৌর নির্বাচনের আরও 2 ধাপের ভোট রয়েছে সামনে। অনিয়ম ও সহিংসতা রোধে ইসির তৎপরতার বিষয় তুলে ধরেন এই নির্বাচন কমিশনার। এটা তো এখন তারা আইনের একটা প্রশ্ন তুলেছে, তাই না? এটা আইন দ্বারাই মীমাংসিত হোক, সেটাই আমি মনে করি। কারণ আমি তো বলেছি যে প্রশিক্ষণ যখন থেকে চলছে তখন কিন্তু অনারিয়াম তখনও দেওয়া হয়েছে, এখনও দেওয়া হচ্ছে। প্রিজাইডিং অফিসারদের কিন্তু আমরা অনারিয়াম দিই, কমিশন নিয়েছে এবং কমিশন কিন্তু অনুমোদন দিয়েছে। এটা ব্যক্তি বিশেষের অনুমোদন না, কিন্তু ফুল কমিশনের অনুমোদন ক্রমেই কিন্তু কার্যক্রমগুলো গৃহীত হয়েছে। আর যেহেতু আইনের প্রশ্ন এখানে উত্থাপিত হয়েছে, আইনই মীমাংসা দেবে এটা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো খেলার মাঠে কোরবানির পশুর হাট বসবে না বলে জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস। বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এখন থেকে খেলার মাঠগুলো শুধু খেলার জন্যই উন্মুক্ত থাকবে। এসব মাঠ শুধু শিশু কিশোরদের খেলার জন্য ব্যবহার করা হবে, আর বয়স্করা যাতে মাঠে হাঁটাহাঁটি করতে পারেন তেমনি পরিকল্পনাও করা। মেয়র আরও জানান, দখল হয়ে যাওয়া মাঠগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। নতুন খেলার মাঠ সৃষ্টি এবং পুরাতন যে খেলার মাঠগুলো বিভিন্নভাবে দখল হয়ে গেছে সেগুলো আমরা দখল মুক্ত করারও কার্যক্রম নিয়েছি। সুতরাং আমরা আশাবাদী যে এটা একদিনের সমস্যার সমাধান হবে না, কারণ দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে এগুলো দখল হয়েছে। আমরা ধীরে ধীরে আমাদের এই খেলার মাঠগুলোকে আরো উপযোগী করে আমাদের সন্তানদের জন্য আমরা উপযুক্ত করতে পারি।
বাঘ ও হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণী নিধন এবং পাচার রোধে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করেছে বন অধিদপ্তর। গেল 2 সপ্তাহ ধরে সুন্দরবনের বাঘ ও হরিণের চামড়া সহ বিপুল পরিমাণ হরিণের মাংস জব্দ করার পর বন অধিদপ্তরের পক্ষ থেকে এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বনরক্ষীদের। বনে ছোট ডিঙি নৌকা চলাচলের উপরও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সব ধরনের পাস পারমিটও বন্ধ থাকবে। পিকে হালদারের হাজার হাজার কোটি টাকার লোপাটের তথ্য চাপা দেওয়ার অভিযোগ ওঠায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব থেকে নির্বাহী পরিচালক শাহ আলমকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে চৌধুরী এবং বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বুধবার আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল হক জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম চাপা দিতে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তাদের মাসোহারা দেওয়া হতো। ঢাকার বায়ু দূষণ রোধে ফায়ার সার্ভিস ও ওয়াসাকে সহযোগিতা সহ 3 দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে ধুলোবালি নিরসনে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি ছিটানোর কথা বলেছেন আদালত। জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের শুনানিতে এই নির্দেশনা আসে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। কয়েক বছর ধরে বায়ু দূষণে রাজধানী ঢাকা বিশ্বের মধ্যে প্রথম কাতারে। এতে শ্বাসকষ্টজনিত রোগ সহ নানা রোগে ভুগছে নগরবাসী। বায়ু দূষণ রোধে উচ্চ আদালতে রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের শুনানি নিয়ে বায়ু দূষণ রোধে কয়েক দফা নির্দেশনা দেন আদালত। বৃহস্পতিবার সেই নির্দেশনার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। প্রতিবেদনের উপর শুনানি নিয়ে 3 দফা নির্দেশনা দেন হাইকোর্ট। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি ছিটানোর নির্দেশনা দেন আদালত। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনকে আরও উঁচু স্থান থেকে পানি ছিটাতে বলেন আদালত। ঢাকার যে প্রবেশ পথ আছে গাবতলী, সায়দাবাদ, টঙ্গী, কেরানীগঞ্জ, পূর্বাচল, এই সমস্ত জায়গাগুলোতে তাদের গাড়ি থেকে পানি ছিটানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আরেকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন যে তাদের লিমিটেড গাড়ি থেকে যে পানিগুলো ছিটাচ্ছেন, যেগুলো একদম রাস্তার উপরে, সেগুলোকে বলেছেন একটু উপর থেকে ছিটানোর জন্য। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, কালো ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন বন্ধ সহ নগর দূষণের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে 19 কোটি টাকা জরিমানা করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, দূষণ রোধে সবগুলো সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করেছে। 30টি অভিযান পরিচালনা করা হয়েছে, 189টি মামলা দায়ের করা হয়েছে, 1,98,00,000 টাকার জরিমানা তাদের আদায় করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং তার ধারাবাহিকতা আজকে মহামান্য আদালতে আমাদের প্রত্যেকটি যারা রেসপন্ডেন্টস 11 জন প্রতিষ্ঠান বা ব্যক্তি ছিলেন তাদের পক্ষ থেকে আজকে শুধু রাজুক ব্যতীত সবার পক্ষ থেকে কমপ্লেইন দেওয়া হয়েছে। ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে 2019 সালে জনস্বার্থে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফাদার চেস পিশাতোয়ার নেই। বৃহস্পতিবার সকাল 8টায় না ফেরার দেশে পাড়ি দেন তিনি। তার মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ফাদার পিশাতোকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তার মরদেহ বৃহস্পতিবার দুপুর 3টায় নটরডেম কলেজ প্রাঙ্গণে এবং সন্ধ্যা 6টায় রমনা ক্যাথলিক চার্চে নেওয়া হয়। শুক্রবার সকাল 9টায় তার মরদেহ ঢাকার তেজগাঁও চার্চে নেওয়া হবে। বেলা 11টায় নেওয়া হবে গাজীপুরে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে। সারা দেশে ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার সুযোগ তৈরি করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ক্যান্সার চিকিৎসার ওষুধ যেন সহজলভ্য হয় সে বিষয়ে সরকারকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে কালের কণ্ঠ ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে করোনাকালীন ক্যান্সার চিকিৎসা বিষয়ক ওয়েবিনারে তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই ওয়েবিনার কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আয়োজনে বিশেষজ্ঞরা আরও বলেন, ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। ওষুধের দাম বেশি হয়, অবৈধ পথে বিদেশি ওষুধ চলে আসছে বলেও অভিযোগ করেন তারা। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান গণতন্ত্রে আঘাত বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। বৃহস্পতিবার সচিবালয়ে আরবান পাবলিক হেলথ বিষয়ে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করছে। বলেন, প্রত্যাবাসন কঠিন হলেও আলোচনা চালিয়ে যেতে হবে। Public health, and in particular with urban public health. I'm here with the U.S. Embassy's director of the Center for Disease Control. We have a number of really interesting projects that we're looking to roll out across 12 cities in Bangladesh, and we were just talking today about the best way we could do that in partnership. মিয়ানমারের সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখলের পর এখনও বিরাজ করছে থমথমে অবস্থা। নজিরবিহীন নজরদারিতে গোটা দেশ, তবে বাড়ছে আন্দোলনের মাত্রা। এরই মাঝে সেনাদের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে জনগণ। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ব্যর্থতা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। মাসুদ দানা, ডেস্ক রিপোর্ট। গেল সোমবার ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রধান শহরে অবস্থান নিয়েছে সেনারা, চলছে কড়া নজরদারি। মিয়ানমারের অধিকাংশ মানুষ রয়েছে অনেকটাই অন্ধকারে, নিয়ন্ত্রণ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এরই মাঝে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে একটু একটু করে দানা বাঁধছে আন্দোলন। বুধবার রাতে প্রতিবাদ জানিয়েছে মিয়ানমারের বাসিন্দারা। অভ্যুত্থান বিরোধী প্রচারণায় অংশ নিয়েছে মিয়ানমারের স্বাস্থ্যকর্মীরাও। অন্যদিকে বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের সমর্থনে কয়েক হাজার মানুষ দেশটির রাজধানীতে সমাবেশ করে। এদিকে সূচির বিরুদ্ধে দায়ের করা মামলায় 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। অভিযোগ প্রমাণিত হলে 2 বছরের কারাদণ্ড হতে পারে তার। এমনকি অভ্যুত্থানের পর গৃহবন্দী থাকা কয়েকশো আইন প্রণেতাদের রাজধানী ত্যাগ করার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। আর মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্রদ্বার বৈঠকের পরই বিবৃতি দিলেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দেশটিতে সেনাশাসন ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মাসুদ রানা, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। সম্মেলনে ব্যাংকের পরিচালনা কার্যক্রম সংক্রান্ত বিশদ আলোচনা হয় ও ব্যাংকের বিবিধ কার্যক্রম প্রসারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বেসরকারি ব্যাংক ইউসিবির পৃষ্ঠপোষকতা এবং বিসেফের আয়োজনে কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা কৃষক সমাবেশ। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল। বিশেষ অতিথি ছিলেন বিটিভির মাটি ও মানুষের অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক। কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। সংবাদে আবারও বিরতি দিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। জানাবো খেলার সংবাদ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। মিরাজের সেঞ্চুরি আর সাকিবের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 430 রান। অন্যদিকে 2 উইকেটে 75 রান নিয়ে দিন শেষ করেছে ক্যারিবীয়রা।
তবে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ কুচকির পুরনো ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। চট্টগ্রাম টেস্টে ঘটনাবহুল একটা দিন পার করলো বাংলাদেশ। কি ছিল না এতে? দিনের শুরুতেই লিটনের ফিরে যাওয়া, সাকিবের অর্ধশতক, আটে নেমে মিরাজের সেঞ্চুরি, বল হাতে মুস্তাফিজের উইকেট, আর দিন শেষে সাকিবের পুরনো ইনজুরির মাথা চাড়া দেয়া। বলা যেতে পারে মনোযোগ আকর্ষণে 100-তে 100 চট্টগ্রাম টেস্ট। সাকিব লিটন জুটিতে বড় কিছুর আভাস আগের দিনই মিলেছিল, তবে তৃতীয় ওভারেই লিটনকে আউট করে সে আভাসে সংশয়ের চিহ্ন এঁকে দেন জোমেল ওয়ারিকান। অন্য প্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন সাকিব। কর্নওয়ালের প্রথম শিকার হবার আগে খেলেন 68 রানের ইনিংস। ধৈর্যের পরীক্ষায় সফল ছিলেন তাইজুলও। তার 12 ওভার ব্যাটিং প্রশস্ত করে মিরাজের সেঞ্চুরির পথ। শেষটায় নাইম আর মুস্তাফিজকে নিয়ে টেস্টে নিজের প্রথম শতক তুলে নেন টাইগার এই অলরাউন্ডার। মিরাজের 103 রানের সুবাদে বাংলাদেশ পায় 430 রানের পুঁজি। ব্যাট হাতে নিজেদের সূচনা বাউন্ডারি হাঁকিয়ে করেন ব্র্যাথওয়েট, তবে পঞ্চম ওভারেই মুস্তাফিজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন জন ক্যাম্পবেল। 11তম ওভারে কাটার মাস্টারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মোসলে। 17তম ওভারে দিনের বড় দুঃসংবাদটা পায় বাংলাদেশ। পুরনো কুচকির ইনজুরিতে আক্রান্ত হন সাকিব আল হাসান, ছেড়ে যান মাঠ। দিন শেষে 2 উইকেটে 75 রান বলে দেয় লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আর এমন প্রেক্ষাপটে সাকিবকে না পাবার শঙ্কা দলের জন্যই হতাশার। প্রত্যাশা এখন একটাই, সুস্থ হয়ে উঠুক সাকিব আল হাসান, সাগরিকার উইকেটে উঠুক তার বোলিং ঘূর্ণি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।